আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ। তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছয়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে। আপনারা জানেন যে 10,323 নিয়ে সুপ্রিম কোর্টের মামলাটা উঠেছিল, অন্য একটা মামলা। আমরা যেটা দিয়েছি এটা না। 19/6/2020 সেখানে একটা মামলা উঠেছিল। সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, উই কল upon the state to place an appropriate affidavit indicating the stand of the state, আমাদের স্ট্যান্ড কি তাদের সম্বন্ধে, and what step the state is contemplating and the kind of benefit, কি ধরনের আমরা বেনিফিট দিতে চাই। It seeks to extend to the teachers, শিক্ষকদের কি বেনিফিট দিতে চায়, by way of alternate employment, বিকল্প কর্মসংস্থান আমরা কি করতে চাই, কি পদ্ধতি করতে চাই, কি সাহায্য করতে চাই, এটার জন্য ডিটেলস এফিডেভিট দেওয়া হয়। এবং সেই জন্য আমাদের টাইম দেওয়া হয়েছে। সেই জন্য আমরা, এবং এটা ওই অর্ডারে বলা হয়েছে লাস্ট অফ জুলাই কেসটা ওঠার কথা। অ্যাকর্ডিংলি আমরা রাজ্য সরকার অলরেডি সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করে দিয়েছি। এবং কি দাখিল করেছি, এই যে অনেকে প্রশ্ন ওঠে কি করবেন তাদেরকে। 1, এফিডেভিটের মূল অংশ, পারমিট দি স্টেট গভর্নমেন্ট to consider and appoint these discharged ad hoc teachers to vacant sanction Group C, Group D posts in the services of the state of Tripura on fulfillment of the eligibility conditions and with age relaxation wherever it is required. যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা এজ রিল্যাক্সেশন জন্য আমরা দিতে চাই। সেকেন্ড, permit age relaxation in respect of the such appointments as prayed herein above of the ad hoc teacher against sanction vacant non-technical Group C and Group D posts in different state government departments, বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। Third, permit the state government to allow relaxation in other conditions, এতক্ষণ বলছি age relaxation, other conditions in recruitment rules as per need and justification. Jodi permit the state government to allow relaxation in the conditions in recruitment rules as per need and justification. Last, permit the state government to appoint the discharged ad hoc teachers against vacant government posts as per eligibility directly without open advertisement. আশা করি পরিষ্কার। এর থেকে রাজ্য সরকার আর কি পরিষ্কার বলতে পারবে আমরা জানি না। অলরেডি সুপ্রিম কোর্ট, ল অফ দি ল্যান্ড, সুপ্রিম কোর্ট তাদের সে তৎকালীন রাজ্য সরকার যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটাকে অবৈধ বলেছে। আমরা সেই জন্য সুপ্রিম কোর্টে গেছি। আমরা এরকম ভাবে নিতে চাই, এই রিলেশন করতে চাই, টেকনিক্যাল পোস্টে ইফ নেসেসারি আর চেঞ্জ করব, ওপেন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া করতে চাই, তুমি আমাদেরকে পারমিট করো। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার কনসেপশন। একটা বিষয় না বলে পাচ্ছি না, বললে আবার অনেকের গায়ে লাগে, সেটাও মুশকিল, না বলেও তো পারি না।
যদিও এটা আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল, আমি আপনাদের অ্যাডভাইস দিই না, আপনাদের শিক্ষাও দিই না, শুধু স্মরণ করে দিতে চাই। আমি বলেছিলাম সেদিন 36টা এগ্রিগেশন কার্ডের মধ্যে 31টা দিয়েছে, এবং এটা ত্রিপুরার ইতিহাসে একসাথে এতগুলি এগ্রিগেশন কার্ড কোনোদিন অতীতে দেয়নি। দেওয়ার পরে এখানে যদিও সেখানে প্রদীপ দত্ত ভৌমিক, জয়ন্ত ভট্টাচার্য, অভিষেক দে রিপোর্টার সংবাদ পত্রিকা, জয়ন্ত ভট্টাচার্য পিটিআই, সেক্রেটারি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, সেক্রেটারি ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাব, ডাইরেক্টর ICA, শ্রী কমল কলি, এডিটর ত্রিপুরা টিভি চ্যানেল। দেওয়ার পর জনৈক একটা পার্টিকুলার পত্রিকাতে যাকে দেওয়া হয়েছে বলা হয়েছে যে NIA তালিকায় অভিযুক্ত জালিয়াত পেল সাংবাদিকতা কার্ড, তারপরে গরু চুরির কেস। আপনাদের সাংবাদিকদের বলছে, আমি জানি না। এবং অনেক আগে জালিয়াতি করেছিল, এবং একটা জায়গায় ফলে মাসিদ আলীর মতো জালিয়াত যারা কোনোদিন এই পেশার শব্দগুলি এই পেশার সাথে যুক্ত ছিল না কোনোদিন, তারা নকল কাগজ দিয়ে কার্ড পেয়ে যাচ্ছে কারোর আশীর্বাদে। রাজ্য সরকার এবার এই ঘটনার তদন্ত করায় কিনা তাই দেখা। অ্যাকর্ডিংলি এই ধরনের নিউজ পেয়ে ডাইরেক্টর অলরেডি তাকে চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পর সে রিপ্লাই দিয়েছে এবং এই নিউজের কন্ডেম করেছে, আরো বিভিন্ন রকম উদ্দেশ্য প্রণোদিত এসব বলেছে। সবচেয়ে বড় কথা হলো, যিনি লিখলেন, যে পত্রিকা লিখলেন যে এ কোনোদিন সাংবাদিকতার সাথে কোনোদিন জড়িত ছিল না, এই সন্ধান পত্রিকা ওনাকে বলল, টু হুম ইট মে কনসার্ন, দিস ইজ টু সার্টিফাই দ্যাট মিস্টার মাসাদ আলী, son of Mr. Abdul Rasim of Tila Bazar, Kailasor, North Tripura, has been worked this newspaper, মানে সন্ধান, as a reporter since 1990. আরেকজন বলবে, হাত নাড়িয়ে বলি কেন? He is capable, বলছে, he is capable to write, feature and reporting. I wish him success in every life. শুধু এটুকু বলবো, আর কিচ্ছু বলবো না। আমাদের যখন দোষ ধরে দেই, আমাদের যখন দোষ ধরে আমরা স্বীকার করি, যেমন কালকে যে আপনাদের সামনে বলেছিলাম ডেথ পেশেন্ট, আমি কোনোদিন রোগীর নাম বলি না, বলেছি কোনোদিন? কোনো একজন কোন একটা পত্রিকা বলছে হড়হড় করে রোগীর নাম বলছে, নট এট অল। ডেথ কেস, আমি অপিনিয়ন, এক্সপার্টদের অপিনিয়ন বলছি, ডেথ কেসের নাম আমরা বলতে পারি। কালকে যে নামগুলি বলেছি সেগুলি সবগুলি ডেথ কেসের নাম। সম্পাদনা করতে গেলে আমি বলি না শিক্ষা দেব, কিন্তু ভুলটা যদি আমার যেমন ভুলটা ধরছেন, হড়হড় করে নাম বলে যাচ্ছেন উনি, পজিটিভ কয়টা নেগেটিভ কয়টা আপনারাই চাইছেন রিপোর্টিং যেন হয়, আবার আপনারাই ক্রিটিসিজম করছেন। সম্পাদনা নিউজ আলাদা জিনিস, আর বোধহয় নিশ্চয়ই মাসিদ আলী সম্বন্ধে উনি স্ট্রংলি রিকমেন্ড করলেন ওর
এগ্রেশন কার্ডের জন্য কোনোদিন সাংবাদিক সাথে যুক্ত ছিল না, এটা কি ব্যাখ্যা? আমি আর কিচ্ছু বলবো না, বিচারের ভার আপনাদের। আপনাদের কোন লোক যদি ভুল করে সেটা আপনারা লিখবেন না, ভেরি গুড, যে কি স্টাইল আই ডোন্ট নো। আমি ভুল করলে আমারটা সংশোধন করতে পারবো, আপনাদের ভুলটা এডিটোরিয়ালে বা কোথাও যখন সংশোধন করলে সংশোধনের কথা বলবে না, হ্যাঁ ভুল করেছি এরভাবে লেখাটা। তারপরে বলছে যে একটা পত্রিকা একটা চ্যানেলের নাম নাই, তাকে গ্রেডুয়েশন কার্ড দেওয়া হয়েছে, কক ত্রিপুরা। রুলসে পরিষ্কার বলছে eligibility criteria experience may be waived by the committee in its discretion provided the members are otherwise satisfied। যে লিস্টগুলি আছে এটার মধ্যে কোনোটাই, এই যে লিস্টগুলি আছে ত্রিপুরাতে কি বলে চ্যানেল, একটা কিন্তু ট্রাইবাল চ্যানেল নেই। একটা ট্রাইবাল, যদিও কক ত্রিপুরা অনেক আগেই ক্লিয়ার দিয়ে রেখেছে, একটা ট্রাইবাল 1/2 area of the tribal area in our state, and committee has got power, এবং যারা কমিটিতে যথেষ্ট প্রবীণ ব্যক্তিত্বরা রয়েছে পর্যন্ত সেই কমিটিতে, কাউকে দিলে যদি অ্যালার্জি হয় এ তো মুশকিলের কথা। আর কোথাও কিন্তু মাসাদ আলী সম্বন্ধে কবে কেস কি ব্যাপার কিচ্ছু নাই, আর কোনোদিন সাংবাদিকতা করে নাই, অথচ উনি কিন্তু সার্টিফিকেট দিল স্ট্রংলি রিকমেন্ডেড। এই কতগুলি কথা আমার বলার দরকার ছিল। আমি আমার শত ছিদ্র আমি চালুনি, আমি সুচকে বলছি তোর গায়ে কেন ছেঁড়া, বলা দরকার, না বললে ভুল হবে, এই জন্য এটা বলা। আমি উদ্দেশ্য প্রণীত বলিনি, সাংবাদিকদের অপমান করেছে বলে আমি, উনি নিজেই বলছে হি ইজ ভেরি গুড কম্পিটেন্ট, এবং আমার পত্রিকাতে সিন্স 1990 কাজ করছে, যদিও পরবর্তী সময় অন্য পত্রিকা উত্তর ত্রিপুরা বোধ হয়। উত্তর ত্রিপুরা এখন বোধ হয় উত্তর ত্রিপুরা নর্থের কোন একটা পত্রিকা আছে বোধ হয়। হ্যাঁ উত্তর ত্রিপুরা। তো এই হলো বক্তব্য, সেই জন্য আপনাদের বললাম এই তিনটা সংবাদ দেওয়ার দরকার ছিল, এই জন্য দিলাম। দীর্ঘ বছর পর উমাকান্ত ইংরাজি মাধ্যম স্কুলে আর্টস সাবজেক্ট চালু হতে যাচ্ছে, যা কোনোদিনই ছিল না। এবার আমরা 80টা আসন নিয়ে 10 বছর ধরে তা হয়নি, এবার 80টা আসন নিয়ে ইংরেজি মাধ্যম স্কুলে আর্টস চালু হতে যাচ্ছে। বিজ্ঞান বিভাগে ওই স্কুলেই আসন সংখ্যা বাড়িয়ে 40 ছিল, এখন 80টা করা হচ্ছে। সায়েন্সে যেখানে একাদশ শ্রেণীতে একটা সেকশন ছিল, সেখানে 4টি সেকশন করা হলো, আর্টসের 2টা, সায়েন্সের 2টা। যেখানে নার্সারি থেকে ক্লাস 12 অবধি একই শিফটে ক্লাস চলত, এখন শ্রেণী সংখ্যা কম থাকায় প্রাইমারি সেকেন্ডারি আলাদা শিফটে ক্লাস হবে, আলাদা। প্রাইমারির জন্য গ্রাজুয়েট টিচার দেওয়া হবে, একজন পিজিটি ইকোনমিক্স
পিজিটি পল সায়েন্স, পিজিটি হিস্ট্রিও দেওয়া হবে। 1200 ছাত্রদের জন্য একজন এইচএম দেওয়া হবে। এবং আপনারা জানেন রাজ্যে বেসরকারি স্কুল থেকে ছেড়ে দিয়ে সমস্ত স্টুডেন্টরা সিবিএসই স্কুল থেকে টার্ন করছে। গভর্নমেন্ট পরিচালিত, রাজ্য সরকার পরিচালিত যে সিবিএসই স্কুলগুলি ইদানিংকালে স্বীকৃতি পেয়েছে সেগুলিতে অসম্ভব ভিড়। সেজন্য রাজ্য সরকার আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। এছাড়া শিশুদের স্কুলে একাদশ শ্রেণীতে আসন সংখ্যা এবং সেকশন বাড়ানো হবে। এটা হলো দুটো আছে, আরো দুটো 80টা আসন করা হচ্ছে। অক্টোবরের মধ্যে উমাকান্ত ইংরেজি মাধ্যম শিশুদের স্কুল ছেড়ে আর তার আসল বিল্ডিং এ ফিরে যাবে। আমরা চেষ্টা করছি আসল বিল্ডিং এ, তাহলে আমাদের স্থান সংকুলনের কোনো রকম সমস্যা থাকবে না। এখন তো ইংলিশ মিডিয়াম স্কুলটা, ইংরেজি মিডিয়াম স্কুলটা উমাকান্তের চলছে শিশু বিহারে, তাহলে শিশু বিহারও বিরাট স্পেস পেয়ে যাবে, তাদের আর কোনো অসুবিধা না, আরো বাড়াতে পারবো। এবং নিউ বিল্ডিং আমরা শিফট করে নিচ্ছি ইংরেজি উমাকান্ত ইংরেজি মিডিয়ামটা। এটা আমরা অক্টোবরের মধ্যে টার্গেট নিয়ে এটা করছি, কারণ অসম্ভবে ভিড় বাড়ছে এবং প্রাইভেট স্কুলগুলিতে অসম্ভব ফিসের বিভিন্ন রকম চার্জ এত বেশি, আমাদের রাজ্যের গরিব মানুষের বড় অসুবিধা হয়, অথচ তাদের ইচ্ছা আছে ভালো স্কুলে পড়া। সেই জন্য এখন তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট, এত বেশি প্রেশার গভর্নমেন্ট স্কুলগুলোর প্রতি। আমি অতীতে দীর্ঘ বছর ধরে এই জিনিস দেখিনি, মানে সিবিএসই পরিচালিত স্কুলগুলোর মধ্যে প্রচণ্ড চাপ বাড়ছে, সেই কৈলাসহরী হোক, সেই বিরুনি হোক, সব জায়গায় পাচ্ছে। আমরা আপাতত এখানে আমরা এই ব্যবস্থাগুলি নিয়েছি, আজকেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো এতে অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল। শিশু বিহারে কি 40টা সিট আসলে আগে সাইন্সে? শিশু বিহার স্কুলে আগে ছিল 2টা সেকশন, এখন আছে এখন আরো 2টা, তো 80টা আসন বেড়ে যাবে। তো 80 ছিল 80 হয়ে যাবে একাদশ শ্রেণীতে, ক্লাস 11-এ। আমরা গতবার তো আমরা কমার্স কোর্স, খুব সম্ভব গতবারই না এর আগের বছর, আমার ঠিক মনে নেই, কমার্স কোর্স ছিল না, আমরা শিশু বিহারে কমার্সও চালু করেছিলাম। এবার আমরা আরো সিট বাড়িয়ে দিয়েছি, দুটো সেকশন হবে, 80টা আসন বাড়বে টোটাল। মানে আর্টস কমার্স সায়েন্স মিলে দুটো না, কমার্সের এত প্রেশার নেই, আর্টস এন্ড সায়েন্সই হবে, কমার্সের এত বেশি প্রেশার। বিল্ডিং কাজ চলছে তো, কমপ্লিট হয়নি তো। বাংলার মধ্যে ক্লাস আছে, আরেকটা স্কুল কলেজ ইয়াতে আছে তো। না, আর্টস চালু করতে যাচ্ছি, আর্টস এটা ছিল না, এই বছরে আমরা শুরু করছি। কারণ প্রায় অনেক প্রাইভেট স্কুল থেকে অনেক ছেলে চলে এসছে যারা ক্লাস 10-এ। আজকেও আমার কাছে 3টা ছেলে এসছে হরিক্রস থেকে কাগজ নিয়ে স্কুলে ভর্তি হতে, শিশু বিহারে, উমাকান্ত, ইভেন স্টেট গভর্নমেন্টের অন্য স্কুলে। শিশু বিহার থেকে এসছে, ডন বস্কো থেকে এসছে, শ্রীকৃষ্ণ মিশন না, ডন বস্কো, হরিক্রস, আরো অন্যান্য স্কুল থেকে অনেক ছেলে মেয়ে আসছে প্রত্যেক দিনই, মানে স্টেট গভর্নমেন্টের স্কুলগুলিতে পড়ার জন্য। আরেকটা অভিযোগ এমন আছে যে যারা এইসব স্কুল থেকে পড়ে, প্রাইভেট স্কুল থেকে পড়ে, 11-এ যখন তারা নিয়ে অন্য স্কুলে ভর্তি হয়, ওদের কাছ থেকে বড় মাপের একটা ডোনেশন নেওয়া হয়। এই জিনিসটা কি মানে গভর্নমেন্টের কি যারা আছে, কোনটা ধরুন ডন বস্কো বা এমন ধরনের যে প্রাইভেট স্কুলগুলি আছে, ক্লাস 10 পর্যন্ত খুব চাপ থাকে, মানে ছাত্রছাত্রী পড়াশোনা, কিন্তু এই ক্লাস 10 পড়ার পরে 11-এ ভর্তি হতে গেলে যখন অন্য কোথাও যায়, সে সময় তাদের কাছ থেকে অনেক বেশি ফিস নেওয়া হয়। এই জিনিসটা কি আমরা কে নেয়? অন্য স্কুল, যে স্কুলে গিয়ে পড়তে যাবে, গভর্নমেন্ট স্কুলে, প্রাইভেট স্কুলে পড়তে যাবে, আমি এটা জানি না, আমার নলেজে নেই। কিন্তু গভর্নমেন্ট স্কুল তো এই বছর তো টোটাল শিক্ষাবর্ষ ফ্রি, টোটাল মুক্ত শিক্ষা, মানে ফি মুক্ত শিক্ষাবর্ষ, আগে আমরা ঘোষণা করি। লাস্ট ইয়ার পর্যন্ত সিট ছিল না, গভর্নমেন্ট স্কুলের সিট খুব লিমিটেড, জিজিবির খুব লিমিটেড সিট। এখন তো বাড়িয়ে দিয়েছে, এর আগেও বাড়িয়েছে, কিন্তু এর আগেও বাড়িয়েছে নিচের দিকে, এবং কমার্স কোর্স করে দিয়েছিলেন।
এখন যতটুকু সম্ভব আমরা যতটুকু পসিবল মানে ছাত্রদের রাজ্যের ছাত্রদের কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং আগরতলা একটু চাপ আছে অটোমেটিক্যালি, সেই জন্যই আমরা এই সিদ্ধান্ত অভিভাবক এবং ছাত্রদের কথা চিন্তা করি, শিক্ষার্থীদের কথা চিন্তা করি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। বললাম না উমাকান্ততে ইংরেজি মাধ্যম 8 চালু হবে 80টা আসন সংখ্যা নিয়ে। বললাম তো এটা যেহেতু স্টুডেন্ট বেশি হবে 2টা সিট করতে হবে। হ্যাঁ এটা যা আছে সরকারের এটা এটা আচ্ছা এটা রিলেটেড না, কেন রিলেটেড না? আমার সব স্কুলের সকালে যা আছে তাই 8টা বলেছি, বোধহয় 8টা আছে, বোধহয় অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট বোধহয় 8টা। আমি যত এটা তো টাইম চেঞ্জ করতে পারবে না, সেটা তো শিফটটা শুধু চেঞ্জ করছে, শিফট মর্নিং অ্যান্ড নুন। ওকে, থ্যাংক ইউ। মন্ত্রিসভার একটা সিদ্ধান্ত হয়েছে, মূলত রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য লং টার্ম একটা প্ল্যান নেওয়া হয়েছে। আমরা দুগ্ধে স্বাবলম্বী হব বললেই হবে না, দুগ্ধতে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এটা বললেই হবে না, এটা প্ল্যান থাকতে হবে। আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট আসার পর আমরা 17-18-তে আগে একটা গভর্নমেন্ট ছিল, সে সময় 17-18 অর্থ বছরে দুগ্ধ উৎপাদন হয়েছিল 1,74,260 মেট্রিক টন। আমাদের মন্ত্রী শান্তনা চাকমা দায়িত্ব নেওয়ার পর 18-19-এ দুগ্ধ উৎপাদন হয়েছে 1,83,515 মেট্রিক টন, মানে 9,255 মেট্রিক টন দুধের উৎপাদন বেড়েছে। 19-20-তে গত বছর দুগ্ধ উৎপাদন হয়েছে 1,97,270 মেট্রিক টন, 270, বেড়েছে 13,756 মেট্রিক টন। কিন্তু তারপরেও দুধের স্বল্পতা রয়েছে। আমি 2 বছরেই সবকিছু করতে পারবো এটা মোটেই সম্ভব নয়। বাৎসরিক চাহিদা রাজ্যে দুধের 2,34,350 মেট্রিক টন এবং দুধ উৎপাদন 1,97,270 মেট্রিক টন, তার মানে আরো শর্টেজ আছে 37,080 মেট্রিক টন। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে আমরা লং টার্ম একটা প্ল্যান করছি। আপনারা জানেন এতদিন ধরে রাজ্যে ছিল আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাই কনভেনশনাল সিমেন্ট, এতদিন ছিল এরকম। অর্থাৎ একটা গরুকে যদি বাংলা ভাষায় বলি ডাক ধরাতে হয়, একটা গোছরের যদি ডাক ধরাতে হয় তাহলে প্রেগনেন্ট হয় 40%। একটা গরুকে যদি ডাক ধরায় সেজন্য প্রেগনেন্ট হয় 40%। এই 40%-এর মধ্যে এতদিন ধরে মাত্র এই 40%-এর মধ্যে 40% মাত্র ফিমেল হতো। এটা ক্লিয়ার? 40%-এর মধ্যে 40%। আচ্ছা, এটা আমি যে ব্যবস্থায় করি না কেন নর্মালি দেখা যায় 40 to 50%-এর মধ্যে প্রেগনেন্ট হয়। এই যাই সিমেন্ট আপনি ব্যবহার করুন এটা 40 to 50% প্রেগনেন্ট হয়। এবার দেখা যায় যে ওইখানে যখন হয়, যখন
প্রেগন্যান্ট হওয়ার পর ডেলিভারি যখন হয় সেক্ষেত্রে মাত্র 40% হয় স্ত্রী জাতীয় গরু। এবার আমরা রাজ্য সরকার আমরা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছি ইন্ট্রোডাকশন অফ সেক্স সর্টেড সিমেন ফর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ইন ক্যাটেল অফ সিলেক্টেড এআই পকেটস ইন ত্রিপুরা ডিউরিং দি ইয়ার 2020 থেকে 23। এই 3 বছরে আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করলাম। কি এতদিন ছিল কনভেনশনাল সিমেন, এখন হবে সেক্স সর্টেড সিমেন ফর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আর্টিফিশিয়ালটা থাকবে কিন্তু সেক্স সর্টেড সিমেন মানে 100টা যদি ডেলিভারি হয় এর মধ্যে 90% হবে ফিমেল। 90%, এটা কেরালা, হরিয়ানা, উড়িষ্যা, মহারাষ্ট্র সব জায়গাতে। এই জন্য এবার আমরা 90% ফিমেল কাউ যদি পাই, ধীরে 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 যখন এগুলি হবে অটোমেটিক্যালি আমাদের দুধের চাহিদাটা প্ল্যান করে, সেজন্য আমরা এটা এই জন্য রাজ্য মন্ত্রিসভা একটা নতুন স্কিম ঘোষণা করেছে, মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প নামে একটা স্কিম আমরা ঘোষণা করেছি এবং এজন্য টোটাল প্রজেক্ট কস্ট 13,10,40,000। 13,10,40,000 টোটাল প্রজেক্ট কস্ট। এই জন্য 90-10 শেয়ার, সেন্ট্রাল গভর্নমেন্টের 90%, আমাদের লাগবে 10%। এবং 20-21 এই বছরে আমরা 78,000 পশুকে টার্গেট করেছি, 78,000 পশুকে টার্গেট করেছি। 21-22-এ 46,800 গরুকে টার্গেট করেছি। 22-23-এ 31,200। তাহলে এই 3 বছরে আমরা 1,56,000 গরুর উপরে আমরা এই পদ্ধতিটাকে আমরা ব্যবহার করব এবং এর মধ্যেই আগাম সেন্ট্রাল গভর্নমেন্ট 4,24,53,000 টাকা পাঠিয়ে দিয়েছে। 4,24,53,000 টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো টোটাল কস্ট 13,10,40,000, এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 11,79,36,000 দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা দেবো বাকিটা। এই হলো স্কিম এবং স্কিমের নাম সেটা বললাম মন্ত্রিসভা সেদিন অলরেডি কারা এই সেক্টরটা দেবে অলরেডি আপনার টেন্ডার কল হয়ে গেছে। অ্যাজ কোটেড রেট 519 টাকা পার স্ট্র, মানে স্ট্র মানে আপনি ইয়ে ধরতে পারেন, এটাকে বলেন ডোজ ধরতে পারেন স্ট্র। 519 টাকা ডোজ। এর মধ্যে 519 টাকার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবে 420 টাকা এবং বেনিফিশিয়ারি দেবে 50 টাকা। রাষ্ট্রীয় গোকুল মিশন নামে একটা আছে, এটা দেবে 21 টাকা 85, রাজ্য সরকার দেবে 27 টাকা 15। এই হলো আমাদের পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নেওয়া হয়েছে কিভাবে দুধের স্বয়ম্বর করা যায়, সেই জন্য আমরা এই মন্ত্রিসভা এদিন সিদ্ধান্ত দিয়েছে। কোভিড-19 নিয়ে বেশ কয়েকটা ইনফরমেশন আছে। প্রথম আগে টোটাল ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে কি আছে এটা বলে দিই। 248 হোম কোয়ারেন্টাইনে রয়েছে 4,288। টোটাল স্যাম্পল কালেকশন আজকে পর্যন্ত 1,30,107। গতকাল ছিল 1,25,727, আজকে হলো 1,30,107। আজকে পর্যন্ত টেস্ট হয়েছে 1,28,537। গতকাল ছিল 1,24,138। পজিটিভ 3,675। নেগেটিভ 1,24,862। রিকভার্ড 2,125।
অ্যাক্টিভ কেস 1521, ডেথ 10। এবার ডিসচার্জ 53, আজকে 53 ডিসচার্জ। টোটাল 756 জন 5টা পর্যন্ত চুড়াইবার দিয়ে এসছে। আজকে ট্রিটমেন্টে আছে 1503, আর 18 জন রয়েছে অন দা ওয়ে। গতকাল 206 জন পজিটিভ পেশেন্ট হয়েছিল, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করা আছে। এবার যদি টোটাল চিত্র জাতীয় চিত্রের সাথে দেখি, পজিটিভিটি রেট সারা ভারতবর্ষে ন্যাশনাল জাতীয় গড় 8.36%। আমাদের খুব ভালো জায়গায় আছে 2.86%। টেস্ট পার মিলিয়ন আমাদের সারা দেশের গড় 11,179, আমাদের 31,896। রিকভারি রেট 63.37 জাতীয় গড়, আমাদের কম আছে এই জায়গায় 58.11, 58.11%। মর্টালিটি রেট অল ইন্ডিয়া অ্যাভারেজ 2.38%, আমাদের 0.27%, আমাদের ভালো পজিশনে আছে। আপনাদের বলেছিলাম যে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে গাইডলাইন্স ফর 1 week হাউসহোল্ড সার্ভে টু বি কন্ডাক্টেড ইন ত্রিপুরা। অবজেক্টিভ অফ দি সার্ভে কে লিখে এইটা করুন। The objective of the survey is to identify the people with ILI/ARI symptoms and comorbid conditions and conduct antigen test to identify the positive case. The target population is as follows: A, people with ILI/ARI, SRI symptoms on the day of the survey and during any days in the previous 10 days period. 10 দিনের মধ্যে কোনো কিছু যদি জ্বর সর্দি কাশি সেগুলি ধরবে। People with comorbid conditions and symptoms, কোনো অন্য রোগ আছে, অন্যান্য উপসর্গ আছে and symptoms আছে, এটার ক্ষেত্রে। People under home quarantine on account of travel to Tripura from outside the state during last 7 days period, 7 দিনের মধ্যে এসে পড়ছে কিন্তু তার কোনো মতেই হোম কোয়ারেন্টাইন রয়েছে, তাদের ক্ষেত্রেও ধরা হবে। ব্যারাকস অফ TSR, আদার আর্ম ফোর্সেস, কারণ ওই জায়গাটা আমাদের ইদানিং খুব বাড়ছে, আর অলসো টু বি ইনক্লুডেড ইন দি সার্ভে অ্যান্ড অ্যাবাভ 3 ক্যাটাগরিজ নিড টু বি আইডেন্টিফাইড ফর টেস্টিং। এটার জন্য আমরা টেস্টিং করবো এবং এটার জন্য অলরেডি এটা আপনাদের দরকার হলে প্রসেস অফ সার্ভে টেস্টিং কিভাবে হবে এবং সেখানে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস কার কার থাকবে, কিভাবে করছে, এবং এটা অলরেডি গাইডলাইন, ডাটা ম্যানেজমেন্ট কিভাবে, ফরম্যাট ফর ডাটা কালেকশন, সব এরকমভাবে আমরা করে দিয়েছি। 21 তারিখে একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমরা যেমন হাসপাতালে ইনডোর পেশেন্টের ক্ষেত্রে সবকে আমরা টেস্ট করাচ্ছি, everybody 100%. It has been decided by the government of Tripura to introduce antigen test to all IPD patients of health institution, including private nursing home and ILS hospital for early testing, training, treatment, TTT, considering the increased number of COVID positive patient and try to spread among community recently. সেই জন্য এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে কি চার্জ নেবে, 450 টাকা বলা হয়েছে, কিন্তু প্লাস GST সেটা থাকবে
511 মতো পড়বে তারা, কিন্তু সেখানে আইপিডি অর্থাৎ তাদের আইপিডি ফেসিলিটি থাকতে হবে। সেখানে ইনডোর পেশেন্টের ক্ষেত্রে যে ফেসিলিটি থাকা দরকার সেখানে আইপিডি ফেসিলিটি থাকলে সেখানে পারবে, এবং এটার জন্য সবকে বলা হয়েছে। এবং the concerned institution will initiate antigen testing and apply for obtaining login credentials for data entry in the ICMR portal। এবং এক্ষেত্রে এই যে জিনিসগুলি নেবে এটা তারা the antigen test kits shall be collected by the private nursing home and hospital from National Health Mission। তাদের সেখান থেকে নেবে তারা, এবং কত টাকা নিতে পারবে এবং আবার টাকা জমা দিয়ে তারা কিটসগুলি সেখান থেকে নেবে, এবং এটার জন্য কোঅর্ডিনেট করবে পুরাটা ডক্টর নীলঞ্জন ভট্টাচার্য এমও RKSK, উনি কোঅর্ডিনেট করবে। সুতরাং কেউ যদি মনে করে যে ওখানে নেবে তারা ভর্তিও তো করতে পারে বা নিজেরাও টেস্ট করতে পারবে, এটা দিয়েছে। প্রাইভেট এই যে নার্সিং হোম তারা কষ্টটা কত নিব? 450 প্লাস জিএসটি। বুঝছি, এটা তো তারা জমা দিয়ে আনবে, কিন্তু ধরুন আমি গেলাম এটার মধ্যে ইনক্লুডিং ও আচ্ছা, ইনক্লুডিং এর বেশি নিতে পারবে না। এখন যদি কেউ মনে করে আমি হসপিটালে ভর্তি থেকে আমি করাবো, সেখানে তার ভর্তির প্রাইভেট হসপিটাল যার নিয়ম কানুন আছে সেটা করতে পারে। আমাদের এই কিটসের ক্ষেত্রে কেনার ক্ষেত্রে এর বেশি তারা নিতে পারবে না, 450 প্লাস জিএসটি এটা লাগবে। এখন কেউ যদি এখানে নেয়, ধরুন আমি টেস্ট করার জন্য তারা কিছু এক্সট্রা চার্জ দিতে পারে, সেটা আলাদা জিনিস। এটা কি কোনো গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে? না, আমরা শুধু কিটসের দাম কত হবে এটা ঠিক করে দিয়েছি। এখানে আগেই বলেছি তো বলে রাখি, আরটিপিসিআর 7টা মেশিন আছে, 6টা আগরতলা চালু আছে। আগেই বলেছি ধর্মনগর, উদয়পুর এবং কালকে বলেছিলাম বোধহয় ধর্মনগর, উদয়পুর এবং টিএমসিতে এসএসএল আসলে 3টা আমরা সেখানে 3টে বসাবো। এট প্রেজেন্ট 94টা ভেন্টিলেটর আছে, সংখ্যাটা পরিষ্কার, 94টা ভেন্টিলেটর আছে। 492টা 492 অক্সিজেন সিলিন্ডার স্টকে আমাদের রয়েছে, 492 অক্সিজেন সিলিন্ডার। 15,000 আইসিএমআর কিট পাঠিয়েছিল এবং 25,000 আমরা কিনেছি কিটস, অ্যান্টিজেন কিটস। এর মধ্যে এখন বর্তমানে 25,000 হাতে এসেছে, 50,000 জন্য অন দ্য ওয়ে। এছাড়া ট্রু নেট টেস্টিং মেশিন, ট্রু নেট টেস্টিং মেশিন, ট্রু নেট টেস্টিং মেশিন ধর্মনগরে ইনস্টল করা হয়েছে আজকে। ধর্মনগরে এটা কিন্তু এটা আর্টিফিশিয়াল না, এটা ইমার্জেন্সি বেসিস কিছু করলে দরকার লাগলে সেখানে এরা করতে কম করতে পারবে, বাট করার ব্যবস্থা আছে। ট্রু নেট টেস্টিং মেশিন ধর্মনগরে ইনস্টল করা হয়েছে। তার মানে এটাতেও পজিটিভ ধরা পড়বে। ইয়েস, আজকে দলাই ইনস্টলেশন চলছে ওই মেশিনগুলি। দলাই এই দলাই লিখেছে, আমি অ্যাকুরেট দলাইও ওই ট্রু নেট মেশিন ইনস্টল চলছে কাজ। গোমতীতেও ইনস্টলেশন হবে কালকে বর্ষের মধ্যে। এটা কিন্তু আরটিপিসিআর না, কিন্তু এটা বলে ট্রু নেট টেস্টিং মেশিন। এটা ইমার্জেন্সির জন্য, কাজের জন্য এটাকে ব্যবহার করতে পারবে। হঠাৎ করে নর্থে একটা মুশকিল হলো, তখন সাথে সাথে এটা করতে পারে। গর্ভবতী মহিলারা যদি করোনা আক্রান্ত হয়, সেক্ষেত্রেও ডেলিভারি করতে কোনো প্রবলেম নাই। একটা কেস আমাদের এখানে হয়েছে, নাম পেশেন্টের বলবো না, ডাক্তারের নাম অপরমিতা দেববর্মা, দেববর্মা, এবং সাকসেসফুল অপারেশন হয়েছে 22 তারিখ। শিশু ভালো আছে, মা ভালো আছে। এটা পজিটিভ কেস, শিশু ভালো আছে, মা ভালো আছে।
তো এটার ব্যবস্থা আছে, এটা আমি কোনো অসুবিধা নেই। এবং বলছি কালকে প্লাজমা এর জন্য থেরাপির জন্য কিন্তু পারমিশন লাগে একটা, সেই পারমিশনের জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে, অতি সত্ত্বর যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে। এই জিনিসগুলি আপনাদের সামনে রাখলাম। আজকে কোনো ডেথ কেস নেই, 22 তারিখে এটা কি সিজারকে জীবিত নিউজ জীবিত সিজার। এসিডিডিএর থেকে একটা জিনিস বলা হয়েছে যে তারা সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে দাবি রেখেছে জিপি হাসপাতালটাকে পিওরলি কোভিড হাসপাতাল করার জন্য, মানে এখানে এটা তো গভর্নমেন্ট ডিসিশন। ওরা বলছে যে গভর্নমেন্ট তাদেরকে জানিয়েছে আমরা এ ব্যাপারে প্রস্তুত আছি, আমরা চিন্তা ভাবনা করছি। এরকম কিছু সিদ্ধান্ত কি হয়েছে বা ডেলিভারির ক্ষেত্রে পিওরলি কোভিডের জন্য জীবিকা যে প্রেস করেছে করোনার জন্য আলাদা হাসপাতাল বলেছে, এখন হাসপাতালগুলিতে করোনা রোগীর সাথে অন্য রোগী চিকিৎসা চলছে, যা রোগী ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য বিপজ্জনক, এটা বলেছে। সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য এককালীন ইনসেন্টিভ বোনাস, এগুলি কিছু গভর্নমেন্ট আমরা স্টেপ নিয়েছি। অতি সত্ত্বর নার্স ডাক্তার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হোক দাবি করেছে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণ করা হোক, যারা প্রেস করেছে তারা আমাদের দেখা করে দিয়েছে, তাদের কিছু বক্তব্য আছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা জানেন যে অনেকগুলি কমিটি আছে, কালকেও বলেছি এই কমিটি 4টা কমিটি আছে, টোটাল 4টা কমিটি আছে। 25 মার্চে একটা কমিটি হয়েছে, এটার নাম ইনস্টিটিউশনাল টেকনিক্যাল এক্সপার্ট কাম অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে। এটা ওভারঅল পরিস্থিতি দেখবে, সরকারকে টেকনিক্যাল সাজেশন দেবে, যেটার নাম হেডেড বাই সুব্রত বৈদ্য। এতে 15 জন আছে। এবং আরেকটা কমিটি আমি বলছি 30 এপ্রিল, সেটা 30 এপ্রিল হয়েছে আমরা স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান কমিটি, সেটাতে এবং ওইখানে আপনি যে সংস্থার কথা বলছেন সেই সংস্থার প্রতিনিধিও এই কমিটিতে আছে। এবং এরপরে রয়েছে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অ্যাডভাইজারি কমিটি, যারা এইমসের সাথে 15 দিন পর পর যোগাযোগ রাখে। এবং কোর গ্রুপ আছে সমস্ত, এই 3টার পরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা চেয়ারম্যান করে 11 জন একটা কমিটি আছে, সেগুলিও সবগুলি দেখে। তো এক একজনের চিকিৎসকের এক একটা মত থাকতেই পারে। মনে রাখতে হবে যে সবগুলি কমিটিতেই চিকিৎসকরা আছে, তো চিকিৎসকের অ্যাডভাইস নিয়ে পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়াল কি বলল এটা বোধহয় তত বেশি বিষয় নয়। তবে নিশ্চয়ই তাদের যে বক্তব্য রয়ে গেছে এদের মধ্যে কিছু কিছু ব্যাপার যে বলেছে গভর্নমেন্ট এগুলি চিন্তা ভাবনা করছে, এবং আমার মনে হয় কয়েকদিনের মধ্যে কিছু সিদ্ধান্ত আরো গ্রহণ করবে। যখন যেটা আমাদের নলেজে আসে তখন সেটা আমরা বলছি। আমি তো ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক না, স্বাস্থ্য দপ্তর আমাকে যেরকম ভাবে বলে সেরকম ভাবে আমি বলি। ব্রিফিং, এটা আপনাদের চোখে মনে হতে পারে আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি স্বাস্থ্যমন্ত্রী নয়, মন্ত্রিসভার একজন সদস্য। এটা স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী উনি বলেছেন হেলথের করোনার ব্যাপারে আপনাকে যে ইনফরমেশন স্বাস্থ্য দপ্তর দেবে এগুলি ব্রিফিং করবেন। আছে কিনা এটা আবার কালকে, যেমন কালকেরটা আমি বলেছি, আপনারা ছিলেন না বোধহয়, বলেছে আমার শিক্ষা দপ্তরে একজন পাওয়া গেছে, বলে দিয়েছি ওর সবার সাথে সাথে ওই সেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে দুপুর পর্যন্ত পুরো শিক্ষাভবন বন্ধ ছিল, স্যানিটাইজ করা হয়েছে এবং ওই সেকশনের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা তো বলে দিয়েছি, আগে বলে দিয়েছি, জয়েন্টেরটা বলে দিয়েছি, বললাম না জয়েন্ট 15 আগস্ট আগে বলেছি। এগুলি সব আমরা শেয়ার করে নেবেন আপনাদের বন্ধু বান্ধব। আপনাদের তো জানতে চান না কজন আক্রান্ত হলো, ফরওয়ার্ড করে মন্ত্রী বলছেন, ফরওয়ার্ড করে বলছেন না আমাদের লাগে, অন্যদের লাগে না। তাহলে তাদেরকে বলুন
কারণ কে কি করলো এটা তো যা আমি তো সেই জন্য ইউর পারমিশন, আপনাদের পারমিশন নিলে আমি বলবো না, তো বলবো না, রেকর্ড আছে। আপনি ইফ ইউ আর নট স্যাটিসফাইড আমি বলবো না। এর জন্য তো আমরা প্রত্যেকদিন আসি, আপনি বললে আমরা আসি। কে কি করলো না এটা হলো হ্যাঁ আচ্ছা, এট প্রেজেন্ট আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ। তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছয়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়ি।